তো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী না হয়ে আপনি নির্মাণে ঝুঁকলেন কেন? আমি তো ছায়ানটে ভালো রেজাল্ট করেছিলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। চয়নিকা কর্মকার থেকে চয়নিকা চৌধুরী, এবং এখন আমি একদম জোর গলায় বলতে পারি এটা আমার দেশ, এটা আমার অহংকার। 471টি এবং সিনেমা বানিয়েছেন 3টি। 471টি নাটক, এই যে লাস্ট আমার গতকাল শুটিং শেষ হলো। 25টি বছর তার এই ক্যারিয়ার। আমার অনেক স্যাক্রিফাইস আছে। সংসারটাকে টিকিয়ে রাখার ব্যাপারে কার স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি? একা একা কখনো ভালো কাজও হয় না, একা একা কখনো স্যাক্রিফাইসও হয় না। কোন সময়টা খুব বেশি কঠিন ছিল আপনার জীবনের? পরিমণি মম আটক, তো ওই সময়টা আমার জীবনের একটা শিক্ষা, এবং ওই সময়টা আমার জীবনের অনেক কঠিন একটা সময়। নেক্সট ফিল্মে এবার কি নায়িকাটা বলে দেবেন যে কে হচ্ছে? সবকিছু মিলিয়ে তো আমি তো আসলে বলতে পারছি না যে ওকে কবে পাবো বা আদৌ পাচ্ছি কিনা। আচ্ছা, খুব সুইট একটা মেয়ে, ওর সবকিছুই আমার ভালো লাগে, ওর জন্য আমার সবসময় একটা ভালো প্রার্থনা থাকে। বুবলির সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। শ্রদ্ধেয় আবুল হায়াত এবং তার পরিবার শিরিয়ানটি, তারা কিন্তু মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাকে সবসময় অনেক সাপোর্ট করে। আমার পরিবার, তাকে আমি বাবাই ডাকি, বাবাই বিশ্বাস করি। আপনার কাজ বানানোর পর সবার আগে কে দেখে? কে দেখে? ওটা আমার ছেলেই দেখে। সো মা ছেলে মিলে নির্মাণটাকে কতটা এনজয় করে? আমি ওর ধারে কাছেও না। যেহেতু পরিবারে আরো একজন নির্মাতা রয়েছেন অরুণ চৌধুরী, 3জন মিলে এই নির্মাণের কাজটা করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আমার একটা কাজ দেখে যেন মানুষ বলে যে ও এটা মনে হয় চয়নিকা চৌধুরী। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্স TBS স্পটলাইটের সঙ্গে আছি মো। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, সেই 2001 থেকে 2026 25টি বছর তার এই ক্যারিয়ার। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তিনি একটা সময় পার করছেন, আমরা রজত জয়ন্তী বলতে পারি, এই সময়ে অসংখ্য নির্মাণে তাকে আমরা পেয়েছি। আমি ভুল না করলে নাটকের সংখ্যা 471টি এবং সিনেমা বানিয়েছেন 3টি। তবে মাঝে একটা প্রশ্ন ছিল যে কাগজের বউ সিনেমাটি কি আদৌ সিনেমা হয়েছে নাকি হয়নি। আমরা বিশ্বসুন্দরী পেয়েছি তার কাছ থেকে, প্রহেলিকা পেয়েছি, তবে সেই মানুষটি খুবই প্রহেলিকাময়, অর্থাৎ ভীষণ রহস্যময়। তার রহস্য এখন পর্যন্ত কেউ ভেদ করতে পেরেছে কিনা সেটা আমার জানা নেই, তবে আজকে আমরা চেষ্টা করব একটু হলেও রহস্য ভেদ করার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তুমি এত সুন্দর করে বলো কথা, মুগ্ধ হয়ে তোমার কথাই শুনতে ইচ্ছা করে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো আমার কাজ, আমি আমার কাজটা করি। ঈদে শুনছিলাম 3টি কাজ আসবে, সেই 3টি কাজের কথা শুনে দেন আমি বাকি গল্পে ঢুকবো। 3টে কাজ আসবে হলো, একটা আসবে বিগ সিটি থেকে, ওখান থেকে আসছে মল্লিক পরিবার। আচ্ছা, তো ওখানে আমি ফার্স্ট আলভির সাথে কাজ করলাম, ওকে, আমার প্রথম কাজ ওর সাথে। তারপরে রঙ্গন থেকে আসছে একটা, ওটার নাম হচ্ছে ভালোবাসার অন্য নাম তুমি। এটা কি খুব পারিবারিক গল্প? কারণ একদমই সম্পর্কের, সবগুলোই আসলে সম্পর্কের পারিবারিক গল্প, আচ্ছা, টানাপোড়েনের গল্প। আর একটা আসছে দ্বিতীয় বিয়ে, এটাও কিন্তু একটা মানে বাচ্চাকে নিয়ে গল্প, মা বাবা, একটা বাচ্চা, মা মরে গেলে আর একটা বিয়ে হলে বাচ্চারা যে ফেস করে, একদমই সমসাময়িক গল্প। ওটার নাম দ্বিতীয় বিয়ে। ওটাও এটিএন সবগুলোই কিন্তু একটা টিভি চ্যানেলে যাবে, তারপর ইউটিউবে যাবে। প্রহেলিকার পর কিন্তু একটা গ্যাপ, ভালো বেশ সময়ের একটা গ্যাপ। আবার সিনেমা কবে নির্মাণ করবেন? আসলে আমি না তো মেধাবী ডিরেক্টর নাম, একসাথে অনেক কিছু পারি না। তো আমাদের 24 সালে সিনেমায় চলে যাওয়ার কথা ছিল সখা সোলমেট নিয়ে, কিন্তু যেহেতু তখন সবকিছু মিলিয়ে, দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে শুটিংটা হয়নি। তারপর আমরা আবারও ডেট করি 25 সালে নভেম্বরের 13 তারিখ থেকে। কিন্তু দেখা যায় যে আমার এই সিনেমাটায় 10টা সিকোয়েন্স ছাড়া সবগুলোই আউটডোর। ওকে, সো তখন আর আমরা টিমরা ভাবলাম যে পলিটিক্যাল সবকিছু মিলিয়ে তাহলে আমরা ইলেকশনের পরেই যাই। সো এখন আমরা খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে যে অবশেষে আমরা সিনেমাটার শুটিং এ যাব। এখানে আমরা কাদেরকে একসঙ্গে দেখতে পাবো, কোন জুটিকে? সেটা হয়নি বলবো। মানে এখনো কি সবকিছু ঠিকঠাক হয়নি? আমাদের সবকিছু একদমই ঠিকঠাক, কিন্তু আমরা পোস্টারেই সবাই দেখতে পারবে। আচ্ছা, এখন কিছু বলা যাচ্ছে না, যদিও আমরা কিন্তু একটু উড়ো কথা শুনেছি। তো সেইটাকে আজকে রিভিল করা সম্ভব কোনটা? এই আয়োজনের মধ্য দিয়ে, যে আপনার কারা থাকতে পারে বা এরকম কোনো একটা কিছু। আমি চাই যে সেটা আপনি আপনার নিজের মুখে বলুন। না মানে আসলে তো কত কথাই শোনা যায়, হয়তো সত্যই হবে, কারণ শোনা কথা তো সত্য হয় কিছু। হ্যাঁ,
কিন্তু যেহেতু হয় না যে একসময় হয়তো আমি এখন বললাম কিন্তু 11th আওয়ারে দেখা গেল যে সে Change হলো। থাকছে না, তখন একটা কেমন হয়ে যায় ব্যাপারটা। আমার প্রহেলিকার সময়ও কিন্তু মানে পোস্টারটা দিয়েই আমরা ফার্স্ট দেখেছিল লুকটা, কেউ লুকও দেখতে পাইনি। সো আমার ইচ্ছা আসলে শুটিংটার পরেই সবাই জানুক। তারপরে তো এখন সবার হাতে ফোন, মানুষ জেনেই যায়, কিন্তু আমি চাই যে তখন জানুক। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি শুরুতে যে কথাটা বললাম 471টি নাটক, ঠিক বলেছি নাকি? হ্যাঁ, 471টি নাটক, এই যে লাস্ট আমার গতকাল শুটিং শেষ হলো। আচ্ছা, আর মাঝখানে অবশ্য আমার সিরিয়াল আছে, এগুলোর মধ্যে সিরিয়াল না, সিরিয়াল ছাড়া আমার 16টা সিরিয়াল আছে। আচ্ছা, ফাইন ফাইন। সিরিয়াল ছাড়া এগুলো হলো সব ফিকশন, টেলিছবি, নাটক সবগুলো আপনার মিলিয়ে। সন্তানও নির্মাণে এসেছেন এবং বেশ কিছুদিন হলো, মানে বেশ কিছুদিন বলে ভুল হবে, কয়েক বছর হয়েছে। সো মা ছেলে মিলে নির্মাণটাকে কতটা এনজয় করেন? খুবই এনজয় করলো। ও সেটে থাকলে আমার অনেক কিছু রিলিফ লাগে। আসলে ইয়ং ব্লাড সবসময় পজিটিভ, এবং ইয়ংদের কাছ থেকে আমি অনেক শিখি, শেখার চেষ্টা করি, ওর থেকেও কিন্তু আমি অনেক শিখি। এবং আমার মনে হয় যে আমি ওর ধারে কাছেও না, এটা আমি একদম প্রাউডলি বলতে পারি। ও অনেক ট্যালেন্টেড, ও অনেক মেধাবী, প্রযুক্তিগত দিক দিয়ে অনেক অনেক জানার বিষয় রয়েছে। প্রযুক্তি শুধু না, ও যে একটা ডায়ালগস বলে, ও যে ইংলিশ মিডিয়াম থেকে এসছে বা ও সিএ পড়েছে, আমার মনে হয় যে মানে কিভাবে এত সুন্দর সংলাপ বলতে পারে, ওর সংলাপ খুব ভালো হয়। এই জিনিসগুলো মিলে আমি খুব খুশি। আচ্ছা, কখন এমন হয়েছে, যেহেতু পরিবারে আরো একজন নির্মাতা রয়েছেন অরুণ চৌধুরী, আমরা জানি যে তিনি একজন সাংবাদিক, একই সাথে তিনি একজন নির্মাতা, সো তিনজন মিলে এই নির্মাণের কাজটা করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? এক নম্বর এরকম পরিকল্পনা নেই, দেখা যায় যে বাবার সাথেও কাজ করছে বা আমার সাথেও কাজ করছে, তিনজন মিলে পরিকল্পনা নেই। কারণ অরুণ চৌধুরী অনেক বড় একজন পরিচালক, কারণ সে তো একটা সময় একদম মানে সুপারস্টার ডিরেক্টর ছিলেন। তো দেখা যাবে কি, ওই যে প্রযুক্তির কারণে হয়তো উনি হয়তো আমার অনেক কিছু মেনে নিবে না, বা আমিও হয়তো ওনার অনেক কিছু মেনে নিব না, এটা হতে পারে। এই জন্য যুদ্ধে যাওয়া ঠিক না, উনি ওনার মতো করে, সবারই তো একটা স্টাইল থাকে। কিন্তু আমার ছেলের সাথে কিন্তু আবার অনেক কিছু মিলে যায়, বা ওরটা আমি অনেক কিছু নেই, হয়তো আমি এখনো চলমান আছি সবকিছু মিলিয়ে, হয়তো ওর সাথে মিলে যাবে, কিন্তু ওনার সাথে মিলবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি যুদ্ধে যেতে চাই না। আর মা ছেলের মধ্যে তো বন্ডিং মানে সচরাচর ভালো হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। শুধু মেয়েটা তার মতো একটা ভিন্ন লাইনে, তিনি পড়াশোনা করে ভিন্ন লাইনে চলে গেছেন। ছেলেও কিন্তু ভিন্ন লাইনেই পড়েছে। হ্যাঁ, আপনি বলছিলেন যে সিএ পড়েছে, কিন্তু সিএ পড়ে সে আবার নির্মাণে ঝুঁকেছে মায়ের সাথে। আমি অন্য প্রসঙ্গে যাব। আপনি ছায়ানটে যখন রবীন্দ্রসঙ্গীতে পড়তেন সেই সময়ে, তো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী না হয়ে আপনি নির্মাণে ঝুঁকলেন কেন? হ্যাঁ, এটা খুব ভালো একটা আমার আসলে খুব ইচ্ছা ছিল যে মানে বন্যা দিমিতা হকের মতো গান করবো, এরকম ইচ্ছা। তো আমি তো ছায়ানটে ভালো রেজাল্ট করেছিলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। বাহ। তো এবং সবাই খুবই ভালোবাসতো, কিন্তু আমার বিয়ের পর আমার গলাটা আমার সাথে বিট্রে করলো। মানে প্রথমে কিন্তু বিয়ের পরই বিট্রে করেনি, বিয়ের পরও গান গাইতাম, কিন্তু দেখা গেল 5-6 সাল থেকে মানে আমার গলাটা, আমি যেটা গাইতে চাই যে স্কেলেটা অন্য স্কেলে চলে যায়। পরে এরকম করে একদিন আমি ডক্টর দেখাই অ্যাপোলোতে, দেখানোর পরে বের হলো যে আমার ভোকালটা ডিস্টার্ব, এবং এটা 3rd গ্রেড। মানে আমার ভোকাল থেকে 3-4টা শট বের হয়, এবং ওরা আমাকে সাইলেন্ট করে দিল যে কোনো কথা বলা যাবে না। তখনই কিন্তু 7 সালে ওই অমিতাভ রানা জয়েন করলো, মানে ডায়লগ পড়া বা যেগুলি এগুলো কথা বলা। একটা সময় কিন্তু আমি একদমই পুরো এরকম করে কথা বলতাম, মাইক্রোফোন থাকতো খালি, ছোট ছোট কথাই বলতাম না, এরকম 1-1.5 বছর গিয়েছিল। স্পিচ থেরাপি দিতাম ডক্টর মমতাজের কাছে। তো গলাটা বিট্রে করাতে আমার আর গানটা হলো না। আচ্ছা, প্রথম দিকে হলো, বাচ্চা হয়ে গেল, অনেক মানে কাজের লোক ছিল না, 2টা বাচ্চাই পালন করলাম, মনে হলো যে বাচ্চাদেরকে এখন আমার সময় দেওয়া উচিত, ওদেরও আমাকে প্রয়োজন, তখন হলো ব্যস্ততা ছিল। হ্যাঁ, কিন্তু পরে দেখা গেছে আসলে আমি গাইতে পারছি না। আচ্ছা, তার মানে এই হলো ব্যাকগ্রাউন্ড স্টোরি। তাহলে নির্মাণ করবেন, আপনি তো লেখালেখিও করতে পারতেন, নির্মাণটা কেন বেছে নিলেন? লেখালেখি করতে গিয়ে অনেক বিপদ হয়ে গেল। যখন আমি লেখালেখি করলাম, এটা 2006-07 এর কথা, আমার মা বললো তুই তো কিছুই করিস না, তোকে এত কিছু শিখালাম, কিচ্ছু করিস না, তুই হাউস ওয়েভ, এরকম সবসময় বলতো। কিন্তু আমি হাউস ওয়েভটাকে খুব এনজয় করতাম। তো আমার পাশেই বিপাশা ছিল, তো অচূর্ত স্ক্রিপ্টগুলো আসতাম, তো ওগুলো পড়তাম। তো পড়ে আমি একদিন একটা আমাদের রিলেটিভ পুলক পাল, ওর একটা গল্প নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেললাম। স্ক্রিপ্টটা লেখার পর আমি এটা ওকে বললাম যে তুমি একটু দেখে দাও, মানে লিখলে তো আর বাইরে যেতে হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, লেখাটা তো ঘরের থেকেই হচ্ছে। তা আমি যখন লিখে ওকে দিলাম, ও তো পড়লো না। পরে আমি বিপাশা বললো খুব সুন্দর, চয়নাপা অসাধারণ। আমি খুব ইন্সপায়ার্ড হলাম, কারণ ও আমার খুব, মানে আমার লেখা খুব পছন্দ করি। এভাবে লিখলাম, কিন্তু লিখে খুব বিপদ হলো কি, সেই বিপদটা হলো আমার সব স্ক্রিপ্ট লিখে দেয় অরুণ চৌধুরী। এটা আমি লিখি, এটা সবাই বলা শুরু করলেন? হ্যাঁ, সবাই মানে আপনার প্রথম নাটক নির্মাণ তো 2001-এ।
তাহলে 2006 এসে আপনি স্ক্রিপ্ট লিখছেন? না 96 হ্যাঁ আগে স্ক্রিপ্ট লিখতাম, আগে স্ক্রিপ্ট লিখতাম। যেমন আমার 98 আমার প্রথম লেখা নাটক ফারিয়া হোসেন ডিরেকশন দিয়েছে, বোধ। তো ওই নাটকটাই। তারপর তো আস্তে আস্তে অনেক করেছি, অনেকে ডিরেকশন দিয়েছে, সেটে যেতাম, দেখতাম। আর 2001-এ হঠাৎ করে মনে হলো যে একজন মেয়ের পায়ের নিচে একটা মাটি থাকা দরকার, লেখালেখি এরকম শুনতে হচ্ছে। আসলে শোনা কথা তো এখন যেমন বুঝি যে শোনা কথা এখন কিন্তু মন খারাপ হয় না, একটা সময় তো ছিল যে হঠাৎ করে একটু মন খারাপ হয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে। আর আমি তো একটু আবেগী, চোখে জল চলে আসে, খুব মন খারাপ হতো, এত কষ্ট করে এত কিছু করলাম, নাম হয়ে যাচ্ছে, ও নাকি লিখে দেয়। আর তখন কিন্তু এখানে এত কিছু ছিল না, যে এত অনলাইন বা এত ফেসবুক বা যে ক্যামেরা এসব কোনো কিছু ছিল না। তো আমি তো এটা প্রুফ করতে পারছি না। তো আমি যখন ডিরেকশনে আসলাম 2001-এ, তখনও কিন্তু মানুষ বলছে যে উনি বানিয়ে দেয়, কিন্তু ওই যেটা হয় শুটিং এ তো আমাদের ফ্লোরে অনেক থাকে, 26-27 জন লোকজন থাকে। আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো যে ডিরেকশনটা নিজেই যতটুকু। যখন আপনি ডিরেকশন দিচ্ছেন কখন এমন হয়েছে অরুণ চৌধুরী দেখতে গেছেন আপনার সেটে? নিষেধ ছিল, যেটা নাকি আমার ছেলে করেছে ওর সময়। আচ্ছা, নিষেধ ছিল যে যেহেতু লেখার সময় আমাকে এই প্রশ্নটা শুনতে হয়েছে, তখন স্ট্রিক্ট ছিল যে আমার সেটে কোনোদিন যাবে না, পাড়াও দিবে না। আমার মনে আছে বিপাশা হায়াতের একটা নাটক ছিল সোনার কাঠি রূপার কাঠি। হ্যাঁ, এই নাটকটা আমিও দেখেছি, আমার খুব পছন্দের একটা নাটক। ওইটা যেমন আমরা তখন তো আমাদের গাড়ি আমাকে নামাই দিয়ে যাবে বা কি একটা গাড়ির ক্রাইসিস, একটা জায়গায় যেতেই হবে। ওইটার আমার শুটিং হয়েছিল হলো গুলশান পার্ক, গুলশান যে শাহাবুদ্দিন পার্ক, এখানে আমার শুটিং হয়েছিল। তখন অরুণ চৌধুরী আমাকে নামিয়ে দিয়েছিল এবং তারিন এবং মাহফুজ বাইরে এসে ওর সাথে দেখা করে ও চলে গিয়েছিল, কিন্তু এরকম হয়েছে। আর একটা নাটকে সে গিয়েছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, সেটা 2011-এ তার লেখা নাটক, একদম 11 জন সেলিব্রিটি অভিনয় করেছিল, আকাশ জোড়া মেঘ। তখন আমাদের একটা ফ্যামিলি ক্রাইসিস ছিল এবং সবাই খুবই একটা জুলাই মাস ছিল, জুলাই মাসের 15 তারিখে আমার শুটিং, আর 13 তারিখে আমরা ক্রাইসিসটাই পড়লাম। তখন মনে হয়েছিল যে ওকে বাসায় রেখে যাওয়া যাবে না, তো সবাই মিলে এই একটা নাটকেই সে ওই দিন মানিকগঞ্জে সারাদিন ছিল আমার সাথে, এই 2টা নাটকে সে গিয়েছিল আর কি আমাদের সেটে। এই যে এত বছরের, কত বছর হলো আপনাদের যৌথ জীবনের? 90 থেকে এটা 26। হ্যাঁ, লম্বা সময়। হ্যাঁ, কত হয় তাহলে? হ্যাঁ, অনেকগুলো বছর, অনেকগুলো বছর। এই অনেকগুলো বছরের সবচেয়ে 33 হ্যাঁ প্রায়। সো এতগুলো বছরে সবচেয়ে সংসারটাকে টিকিয়ে রাখার ব্যাপারে কার স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি? আসলে কি একা একা কখনো ভালো কাজও হয় না, একা একা কখনো স্যাক্রিফাইসও হয় না, সত্যি সবাইকে মিলেই করতে হয়। কিন্তু স্যাক্রিফাইস যদি বলেন, আমি একদমই সত্যি অনেস্টলি বলতে পারি আমার অনেক স্যাক্রিফাইস আছে। আবার এটাও ঠিক আমি অনেক সাপোর্টও পেয়েছি, দুইটাই কিন্তু পাশাপাশি, একটার সাথে একটা মালা গাঁথার মতো। আমার যেমন অনেক স্যাক্রিফাইস আছে, আবার পাশাপাশি মনে হচ্ছে না এগুলো স্যাক্রিফাইস না, এগুলো আমার জীবনের অর্জন, এটাই হওয়ার কথা ছিল। এবং আমি যে সাপোর্টটা পাচ্ছি এটা আমার একটা উপর থেকে আসা একটা আশীর্বাদের মতো। সো ভালোই তো, সবকিছু মিলিয়ে একটা কথা আছে না যে মানিয়ে নেওয়া, মনে নেওয়া আর মেনে নেওয়া এক কথা না। মেনে হয়তো আমরা অনেক সময় নেই না, কিন্তু একটু যদি মানিয়ে নেই ক্ষতি কি, যদি সবাই সুন্দর মুখে হাসি মুখে সুন্দরভাবে সবকিছু করা যায়। একটাই তো কাজ নিয়ে কখনো দ্বন্দ্ব হয়েছে আপনাদের? দ্বন্দ্ব তো অনেক বিষয় হয়েছে, কাজ নিয়ে কখনো দ্বন্দ্ব হয়েছে কিনা? না, কাজ নিয়ে কখনোই ওর সাথে আমার কখনোই অরুণ চৌধুরীর সাথে দ্বন্দ্ব হয়নি, বরং অনেক ইন্সপায়ার্ড করেছে। কোনো একটা কাজ সম্পর্কে যদি আমাদের দুজনের কিন্তু একটা মজার জিনিস আছে, ও কি কাজ করে কে আছে আমি জানি না, আমি কি কাজ করি কে আছে ও জানে না, আমাদের কিন্তু এই জিনিসগুলো নেই। আমার ফোন আমাকে কারোর দরকার হলে আমাকেই ফোন করে, ওকে কারোর দরকার হলে ওকেও ফোন করে, এরকম না কিন্তু যে অরুণদাকে পাচ্ছি না একটু দেন, এগুলো না। এগুলো ওর জায়গায় ও, আমার জায়গায় আমি। কিন্তু পারিবারিক জায়গা থেকে যদি কাজের বাইরে যদি কেউ কাউকে খোঁজে সেটা হতে পারে, কাজের ক্ষেত্রে কিন্তু আমরা একদমই যার ডাক্তার। যখন প্রহেলিকা এলো তার আগে আবার জলে জলে তারা, যেটা অরুণ চৌধুরী বানিয়েছিলেন, ওই সময় শোনা যাচ্ছিল যে প্রহেলিকা রিলিজ হবে বলে হয়তো জলে জলে তারাটা পরে রিলিজ হচ্ছে, এরকম কোনো ঘটনা কি ছিল? না, কোনো ঘটনাই ছিল না এবং এটা রেডি হয়নি। আচ্ছা, ওটার কালার এগুলো সব বাকি ছিল, ওটা একদমই রেডি হয়নি। আপনার কাজ বানানোর পর সবার আগে কে দেখে পরিবারে, ছেলে নাকি হাজবেন্ড, যে দেখে একটা সমালোচনা? অনেক আগে যখন নাটক করতাম তখন অরুণ চৌধুরীকে সবার আগে বসে থেকে সবাই মিলে ফ্যামিলি দেখতাম, কিন্তু এই জিনিসটা একটা সময় উঠে গেল, এত কাজ কত দেখবে, বিরক্ত হয়ে গেল, প্রোমো যাওয়া ওই চ্যানেলটা ছেড়ে রাখতে হবে, প্রোমো যাবে এরকম। কিন্তু এই জিনিসটা অনেকদিন হয় না। আর যদি বলি সবার কাজ একসাথে কে দেখে, ওটা আমার ছেলেই দেখে, এখন আমার ছেলেই দেখে, ওরা হলো আমার সবচেয়ে কঠিন সমালোচক। আর আগে অচৌ দেখতো, কিন্তু এখন যেহেতু ডিভিডি প্লেয়ার ওভাবে ওরকম হয় না, ছাড়াও হয় না ওরকম করে, এখন হয়তো জিনিসটা কি বলে ডাল ভাতের মতো মনে হয়, এখন ওইভাবে দেখা হয় না। আমার ছেলের যে প্রথম কাজটা ওটা কিন্তু আমি প্রিমিয়ার শোতে দেখেছি, তার আগে দেখেন? তার আগে দেখিনি।
না এরকমটা হয়, এটা কারণ আমিও এখন তো- দেখিনি, আমার হাজবেন্ডও দেখেনি। হুম। এটা ও দেখতে দিতে চাইনি বলে, কিন্তু আমরা দেখতে চেয়েছি। এই যে এত সংখ্যক কাজ আপনি করেছেন, এর মধ্যে আপনার সবচাইতে পছন্দের কাজ কোনটি? এটা তো বলা খুব মুশকিল। দু একটা, মানে অন্তত কয়েকটি আপনি বলতে পারবেন, একটি বলার দরকার নেই। কারণ মা দিবসের কিছু কাজ ভালো লাগে আমার 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 যেমন ইমদাদুল হক মিলনের মায়া, চলমান ছবি, মাহফুজ আহমেদের একক, তারপর একটা ছিল রুম্মানের মা, মানে মা দিবসের যেগুলি, মা, নূপুর, চুমকি লিখেছিল, তারপরে অনুমতি প্রার্থনা আমার খুব পছন্দের একটা কাজ। আচর নামে একটা ঈদের টেলিফিল্ম ছিল, এটা আমার খুব ভালো লাগার কাজ। তারপর আকাশ জোড়া মেঘ, আসলে অনেক কাজ তো, বিকেলের আলো, অনেক, চাঁদের আলো, ইফাত আরিফিন তন্নির, সুবর্ণাপা অভিনয় করেছিল কয়েকটা নাটকে, একদিন খুঁজেছিল যারে, শিখার কথা। মানে হয় কি, স্ক্রিপ্ট গুলা যখন ভালো পাই রাইটারদের কাছ থেকে, তো আর অভিনয় শিল্পীরা যখন ভালো অভিনয় করে, তখন আসলে বলাটা খুব টাফ যে কোনটা ছেড়ে কোনটা বলবো। এটা এটা সত্যি কথা। সেখানে অপি করিমের কিছু কাজ আছে আমার, যা কিছু চাই এই জীবনে, তারপরে আঁচল একটা কাজ আছে খুব সুন্দর, মেয়েটির নাম কথা, হ্যাঁ, অপূর্বর অজস্র কাজ আছে, অপূর্ব আর মাহফুজ আহমেদের আমার অনেক ফেভারিট। মানে যদি 25টা 30টা বলা যায় তাইলেও হয়তো কষ্ট মষ্ট করে বলতে পারবো। আচ্ছা, ওই যে প্রথম আলোর জিয়া আমাকে একদিন বলেছিল যে আপনি আপনার 50টা নাটক কে লিখেছে, কে অভিনয় করেছে, এরকম একটা লিস্ট দেন দর্শকদের জন্য। তা আমি 50টা নাটকের লিস্ট করতে পারিনি, আমার করতে করতে 150টা হয়ে গেছে, এই জন্য এটার পোস্ট করিনি। মানে আচ্ছা। এরকম আর কি বিষয়টা হয়ে যায় আর কি। একটা ব্যাপার জানতে চাই, কোন নাটকে যখন আমরা না জেনে দেখি যে একটা নাটক হয়তো আমরা দেখছি, নায়িকাকে দেখলে মানে যারা আপনার কাজ দেখে অভ্যস্ত তারা কিন্তু বুঝতে পারে এটা চয়নিকা চৌধুরীর নাটক। সো আপনি আপনার নায়িকাদেরকে অনেকটা সিমিলার ভাবেই সাজিয়ে থাকেন, এটা কখনো ভাঙতে ইচ্ছে করে? সেটা আমার কাছে লাগে কথাটা ঠিক, হ্যাঁ। খুবই ঠিক। আমার যেমন ইন্টেরিয়ার এবং নায়ক নায়িকার হ্যাঁ, গেটআপ, এই জায়গাটা কিন্তু খুব রিলেট করা যায়, আমরা বুঝতে পারি যে এটা চয়নিকা চৌধুরীর নায়িকা, কারণ সে মানে হচ্ছে এরকম ভাবে চুল আঁচড়াবে, এরকম ভাবে শাড়ি পরবে, এই অর্নামেন্টসটা পরবে, এই টিপটা এইভাবে দেবে, এটা একদম মুখস্থ। যখন আমি কোনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যখন আমি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত করি, তখন আমার কাছে মনে হয় যে ওই নায়িকাটার মধ্যে আমি আমার নিজেকে দেখতে পাই। আর থাকে একটা সিগনেচার, আমাকে হুমায়ুন স্যার বলেছিলেন যে তুমি কি তোমার সিগনেচার নষ্ট করতে চাও, এখন তো অনেক রকমের ট্রেন্ড। তো সেদিন আমি বলেছিলাম না, আমি চাই না, আমার একটা কাজ দেখে যেন মানুষ বলে যে ও এটা মনে হয় চয়নিকা চৌধুরীর। সো আসলে আমার ওই সিগনেচারটা আমার অবচেতন মনে থেকে যায় যে কোথাও না কোথাও আমার একটা সিগনেচার থাকবে। সো তোমার এই কথাটা খুবই ঠিক, হয়তো অনেকের কাছে বোরিংও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই মেয়েটা যদি এরকম করে সাজে তো ওকে অনেক ভালো লাগবে। এটা আমার লিমিটেশন, কিন্তু আমি প্রথমেই খুব মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা লিমিটেশন বা এটা হলো একঘেয়েমি লাগতে পারে অনেকের, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার সিগনেচার, এটা থাকুক না এরকম। আচ্ছা, চয়নিকা চৌধুরীর জীবনে অনেক গল্প, অনেক স্ট্রাগলের গল্প আছে। যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে, তাহলে আপনি কোন মুহূর্তটাকে আজকে উল্লেখ করতে চাইবেন যে কোন সময়টা খুব বেশি কঠিন ছিল আপনার জীবনের? আমার জীবনে আসলে দুইটা সময় একটু কঠিন। একটা সময় অনেক বেশি কঠিন লেগেছে 21 সালে, যখন আমাকে রাস্তা থেকে নিয়ে গেল, আমাকে ডিএমপিতে নিয়ে যাওয়া হলো এবং আমাকে 10-15 মিনিট জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হলো। কিন্তু যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি তখন দেখলাম সব চ্যানেল, প্রায় 18টা থেকে 21টা চ্যানেল স্ক্রল যাচ্ছে, স্ক্রল যে পরিমণি মম আটক। ওই সময়টা, এবং তখন আর্টিস্টদের মধ্যে একটা কেমন একটা অবস্থা ছিল, কে আমার কাজ করবে কি করবে না। 4 মাস আমি ট্রমার মতো ছিলাম, কেউ আমার ফোন ধরতো না, আমার সাথে তেমন কোনো কথা বলতো না, হেসে কথা বলতো না। সো ওই সময়টা আমার জীবনের একটা শিক্ষা, এবং ওই সময়টা আমার জীবনের অনেক কঠিন একটা সময়, যেটা নাকি আমি বের হয়ে পরে আমি যে 2টা নাটক পরপর করলাম, সেটা হলো ইফাত আরিফিন তন্নির লেখা 7ই নক্ষত্রের আলোয়, আর একটা হলো, দুইটাই ওর লেখা, আর একটা হলো অলিক বিভ্রম, কারণ তখন কোনো আর্টিস্ট আমার কাজ করবে না, এরকমই ব্যাপারটা আসলে। তো ওইটা আসলে খুব স্ট্রাগলিং, কারণ আমি কাজ জানি, কিন্তু আমি যদি আর্টিস্টই না পাই তাহলে আমি কি করে করব। এবং একটা মিথ্যার উপর অনেকে দাঁড়িয়েছিল, এবং অনেক মানুষ, আমার খুব কাছের মানুষটা অনেকে স্ট্যাটাস লিখেছে, কিন্তু আমি যখন চলে আসি ওগুলো তখন অলরেডি ডিলিট করে দিয়েছে। ওই মানুষগুলোকে আমি দেখি, ওই মানুষগুলো যখন আমাকে জড়িয়ে ধরে, আদর করে, তখন আমার ওগুলো চোখে ভাসতো আর কি। তো ওই টাইমটা আমার জন্য অনেক কঠিন ছিল। আর একটা আমার কঠিন সময় গিয়েছে যখন এই যে ভিউয়ের যুগ আসলো, যখন দেখা যাচ্ছে ভিউ, আমি তো আসলে ভিউ ডিরেক্টর না, আমি অত মেধাবী ডিরেক্টরও না। এবং তুমি বললে না যে প্রহেলিকার পর অনেকদিন চুপচাপ, আমি আসলে একসাথে অনেক কিছু পারি না। হয়তো আমি সখা সোলমেট করব বলে ওটা নিয়েই ছিলাম, কিন্তু আমার মাথায় নাই যে ওটা যদি না হয় তাহলে আমার একটা ওটিটি করা উচিত, একটা ওটিটিতে কিছু জমা দেওয়া উচিত, ওরকম করে আমি আসলে পারি না, যার জন্য আমার ওটিটির জন্য কখনোই আমার যাওয়াও হয়নি। এই ফার্স্ট আমি শুরু করছি আর কি।
তো ওই জায়গা থেকে আমার এই ভিউয়ের যুগ যখন, তখন আসলে আমার খুব কঠিন সময় গিয়েছিল। 3-4টা চ্যানেল ছাড়া সবগুলা চ্যানেলই যখন আমাকে বলেছে যে এই আর্টিস্ট, তখন আমার মানে খুব মন খারাপ লাগতো যে এই আর্টিস্টটা তো ফোন ধরে না, বা এই আর্টিস্টটা অনেক ব্যস্ত, এই আর্টিস্টগুলো অনেক মেধাবী, পাশাপাশি অনেক ভালো অভিনয় করে, অনেক বিচক্ষণ দক্ষতার সাথে তারা কাজ করে, কিন্তু তারা তো ফোন ধরে না বা কল ব্যাক করে না বা স্ক্রিপ্ট পড়েও আমাদেরকে জানায় না। তো আমি তাদেরকে নিয়ে কী করে কাজ করবো? তাদেরকে আমি কাজ করবো না? কারণ আমি তো স্ট্রাগল করি এবং আমার সংসারে আমার কাজটা খুবই প্রয়োজন, আমাকে কাজ করতে হয়, এটা দিয়ে আমি আমার রুটি রুজি। সো ওই সময়গুলো আসলে আমার কাছে খুব একটা মনোকষ্ট বলো, চোখের জল ফেলা বলো, আমি কাজ জানি কিন্তু করতে পারছি না। যেমন আমি গান জানি, গান গাইতে পারি না, দেখবে এটা কিন্তু খুব, এগুলো কিন্তু খুব কষ্ট, ডাউন করে ফেলে নিজেকে। আস্তে আস্তে আমার তখন মনে হলো আচ্ছা সিনেমা করি। তখন আমি সিনেমার দিকে মনোযোগ দিলাম, বা পরে ওটিটির দিকে মনোযোগ দিলাম। পরে আমার মাথায় আসলো যাচ্ছে স্ক্রিপ্ট ভালো নিব, ভালো অভিনয় শিল্পী নিব, যারা আমার কাজ করবে বা যারা আমাকে সহযোগিতা করবে। সহযোগিতা বলবো না, স্ক্রিপ্ট ভালো হলেই তো তারা করবে। তো দেখি না, এরকম করেই পথ চলি না। তো প্রত্যেক ঈদেই 3-4টা চ্যানেল আমাকে খুব ফেভার করে, এনটিভি, মাছরাঙা, এটিএন বাংলা চ্যানেলেই ওরা প্রত্যেক ঈদেই আমার কাজ রাখে। সো ওই জায়গা থেকে হয়তো 4টা করে নাটক আমার থাকে। হয়তো বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, ইউটিউব, আমার খুব শখ যে ওদের ওখানে কাজ করার, কারণ আমি শুনি যে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে তারা কাজ করে, কিন্তু নাটকগুলো যখন দেখি তখন মাঝে মাঝে মনে মনে বলি যে এত টাকা তো আসলে লাগে না। কারণ কাজ করতে করতে তুমি যেটা বললে 25 বছর আমি রান করছি, তখন মনে হয় যে আমার খুব শখ যে আমি আমার প্রডিউসারকে একটা সুন্দর, এরকমই এর থেকেও হয়তো ভালো কিছু দিব একটা রিজনেবল প্রাইসে, এরকম আমার মনে হয়, জানি না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথায় কয়েকটি প্রশ্ন এসেছে। 1 নম্বর কথা হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে ওই সময় অনেকেই কাছের মানুষ আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। সো আমরা সবাই জানি যে মিডিয়ার মানুষেরা অনেক ফেক হয়, এটা আপনিও আমিও, আমরা প্রত্যেকেই কম বেশি। সো আপনি কখনো আপনার এরকম খুব কাছের মানুষদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন? না, আমি কখনো আমার কাছের মানুষ, কখনো হঠাৎ করে চেঞ্জ হয়েছেন যে না আপনি তার খুব কাছের ছিলেন, এখন আপনি আর সেটা নেই? না, আমার কাছে সবসময় লাগে মৌ, আমি একটা কথা বলি আজকে এখানে বসে, খুব ভালো একটা প্রশ্ন। অনেকে নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে, আবার অনেকে তো ভালোও দিয়েছে। যেমন আমাকে যখন ধরে নিয়ে আসলো তখন আশফাক নিপুণ, গিয়াসউদ্দিন সেলিম, পাভেল, তারপরে ইমেল হক, ওরা অনেক পজিটিভ। এবং আমার আর্টিস্টদের মধ্যে অবশ্য মাত্র আমি 3টা মানুষকে পেয়েছিলাম যারা আমার পরে তখন স্ট্যাটাস দিয়েছিল, নাদিয়া, রুনা খান, ভাবনা, আমার বোন, সে আমার বোন হিসেবেই দিয়েছিল। আর কিন্তু কাউকেই আমি পাইনি, কাউকে না মানে কাউকেই না যে আমাকে একটা ফরে দেবে। বরং অনেক নেগেটিভ আমি দেখেছি, অনেক কাছের মানুষদের নেগেটিভ দেখেছি। তুমি প্রশ্ন করেছো যে আমি কখনো কাউকে দিয়ে এরকম দিয়েছি কিনা। আমি না কখনো কারোর প্রতি যদি আমার কষ্টও থাকে, তার প্রতি যদি আমার রাগও থাকে, আমি নেগেটিভ স্ট্যাটাস দেই না। হ্যাঁ, তুমি বলতে পারো কেন দেন না? দেই না এই কারণে, আমার না ওই মানুষটার উপর যতটা না রাগ হয়, দিতে ইচ্ছা করে, করুক বা না করুক, আমি দেই না এই কারণে ওই মানুষটার কাছের যে মানুষগুলো থাকে, ধরো তাদের মা বাবা, তার ওয়াইফ, তার হাজব্যান্ড, তার ছেলে মেয়ে, ওদের চেহারাগুলো আমার বেশি ভেসে ওঠে। কারণ আমার ছেলে মেয়ে তো কিছু ফেস করেছিল 11 সালে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আচ্ছা, ওনাকে ছোট করতে গিয়ে তো আমি ওনার পরিবারটাকে ছোট করে ফেলছি। ওনার মা বাবা তো কষ্ট পাচ্ছে, ওনার মা বাবা তো ভাবছে জানি কি আমার মা বাবা কষ্ট পেয়েছিল, কারণ আমাকে দিয়ে এরকম হয়েছে, আমার পরিবার, আমার ছেলে মেয়ের মন ছোট হয়ে গেছিল। সো ওই জায়গা থেকে আমি কখনো কোনোদিন আমার প্রিয় মানুষদেরকে, যাদেরকে আমি ভালোবাসি, তারা ভুল বুঝুক, কিন্তু আমি ভাবি যে একদিন না একদিন তারা ঠিকঠাকটাই বুঝবে যে না আমি ঠিক ছিলাম, বা আমি তাকে ভালোবাসি, আমি তার ভালো চাই। ভুল বুঝতে পারে, কারণ আমরা ফেকও হয়ে যাই, আমরা ভুলও বুঝি, আমরা চট করে ভুলও করে ফেলি। কিন্তু একটা সময় কিন্তু আমাদের মনের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে, যখন আমি একা থাকি, সন্ধ্যা হয়, আজান পরে, হয় না একটা মানুষ একটা একা থাকে, তখন কিন্তু মানুষের নিজের সাথে কথা বলে একটা সময় গিয়ে। কিন্তু আমি কখনো কাউকে নিয়ে কোনো দিন আজ পর্যন্ত নেগেটিভ স্ট্যাটাস দিই না। ওকে, এখন আপনার পরিমণির সঙ্গে কেমন সম্পর্ক? খুবই ভালো। এই যে একটু আগে এখানে আসার আগে ফোন করে বললো তুমি কই, আমি ডাক্তারের কাছে যাব। আমি বললাম আমি তো একটা ইন্টারভিউতে যাচ্ছি, আমি এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এবং কিছুদিন আগে অসুস্থ ছিল, এটা হয়তো অনেকেই জানে না, ওর একটা ছোট্ট একটা অসুস্থ ছিল, তখন তো হসপিটালে আমি প্রায় টানা 7-8 দিন ওর সাথে হসপিটালে ছিলাম। এই তো গত মাসে। আমরা দ্রুত পরির সুস্থতা কামনা করছি। ও হলো খুব মুডি, ও হলো খুব মনটা ভালো, কিন্তু হয় না যে রেগে যেতে পারে, কিন্তু আবার রাগটা যখন ঠিকও হয়ে যেতে পারে, ও এরকম। বাট ওর সবকিছুই আমার ভাল লাগে। ও রাগ করলেও আমি কষ্ট পাই হয়তো কোনো সময়, কিন্তু আমার কখনোই ওর মানে ও খারাপ হোক, ওর কোনো কিছু হোক, ওর জন্য আমার সবসময় একটা ভালো প্রার্থনা থাকে। আচ্ছা, খুব সুইট একটা মেয়ে। বুবলির সঙ্গে আপনার সম্পর্ক কেমন? খুবই ভালো। নেক্সট ফিল্মে এবার কি নায়িকাটা বলে দেবেন যে কে হচ্ছে? আসলে আমার নেক্সট ফিল্মে তুমি যেটা বললা, এটা আসলে আমার
আর্টিস্ট হলো মাহফুজ আহমেদ এবং বুবলি, এবং এখানে আরো একটা নতুন তার মানে আমি কিন্তু ঠিক ধরেছি, নতুন কাপল আছে, হ্যাঁ। নিউ জেনারেশনের কিন্তু আচ্ছা, কাপল আচ্ছা, আছে আচ্ছা, একটা। আচ্ছা। তো সেই জায়গা থেকে ওই কাপল দুটার নাম বললাম না। তো বুবলি সবকিছু মিলিয়ে তো আমি তো আসলে বলতে পারছি না যে ওকে কবে পাবো বা আদৌ পাচ্ছি কিনা, বা এটা আরো পিছাচ্ছে কিনা। এটা আসলে সবকিছু নির্ভর করবে আমার টিমের উপরে, পারিপার্শ্বিক চিন্তার উপরে এবং সিচুয়েশন। হ্যাঁ, দেখা যাক সিচুয়েশন কোথায় নিয়ে দাঁড় করায়। এবার একটু পরিবারের গল্পে যাব। তমালিকা কর্মকার, এই যে তমালিকা কর্মকার এবং চয়নিকা কর্মকার থেকে চয়নিকা চৌধুরী, সো তমালিকা দিকে কতটা মিস করেন? অনেক মিস করি, যে এবার বেশি মিস করলাম, কারণ অক্টোবরে আসলে একদম ঝড়ের গতিতে এসে ঝড়ের গতিতে চলে গেল। জাস্ট বিজয়া দশমীটা করলো, চলে গেল, কারণ সবকিছু সিচুয়েশন মিলে। ওকে মিস করে এই কারণে যে ও যখন বাসায় থাকে হই হই করে, চিৎকার করে, রাগ করে, আবার আদর করে, আবার ওকে নাকি ভালোবাসি না, ওকে নাকি কেউ ভালোবাসে না, এই জন্য আবার কাঁদেও। আবার যখন আদর টাদর করি, ওকে জড়িয়ে ধরি, তখন আবার বুঝতে পারে। তো সবকিছু মিলিয়ে ওকে তো অবশ্যই মিস করি। এবং আমাদের তো ভাই বোন নেই, আমরা তো দুইটাই বোন। সো যত যাই হোক, বোনকে তো বোন মিস করেই, অবশ্যই করে। একটা ভালো কিছু খেতে গেলেও মিস করে। আবার ও যখন অনেক বড় বড় রান্না করে, ইলিশ মাছ রান্না করে, ও খুব ভালো রান্না করে, গলদা চিংড়ি করে, ছবি টবি তুলে দেখায়, তখন আমরা আবার বলি বাবা এগুলো তো এখন অনেক দাম, এগুলো তো এখন আমরা ওরকম করে খেতে পারি না, মানে মজা করেই বলি, আবার দেখায়। অবশ্যই ওকে মিস করি। যেমন কালকে দেখলাম ওখানে ঝড় হচ্ছে, ও ঝড়ের মধ্যে তুষারপাত হচ্ছে, ছবি তুলছে, ভাল লাগে দেখতে। আবার পাশাপাশি মনে হচ্ছে সেখানে তো অনেক কষ্ট করছে, ওকে তো এগুলা পরিষ্কার করতে হচ্ছে, একা একা সবকিছু করতে হচ্ছে, বাজার থেকে শুরু করে, এগুলো ফিল করি। কখনো নিজের ইচ্ছে হচ্ছে দেশের বাইরে চলে গিয়ে সেটেল হতে? কখনো জীবনেও না। কখনো হবেন? কখনো হব না। আমি আমার দেশকে ভালোবাসি। যখন ওই যে বাবরি মসজিদের পরে পরে তো আমার বিয়ে হয়, তখন তো অনেকে চলে গেছে, এখানে তো তখন অনেক কিছু দেখেছি আমাদের দেশে। তো তখনও আমার মাও যেমন ইচ্ছা করেনি, আমারও কখনো ইচ্ছা হয়নি, আমার শ্বশুরবাড়িরও কখনো ইচ্ছা হয়নি। এবং এখন আমি একদম জোর গলায় বলতে পারি এটা আমার দেশ, এটা আমার অহংকার। এই দেশের থেকে এরকম সোনার দেশ পৃথিবীর আর কোথাও নেই। এবং আমি এবং আমার ছেলে মেয়ে এদেরও কিন্তু কোনো ইচ্ছা নেই বিদেশে গিয়ে থাকবে বা কি। সৃষ্টির কথা জানি না, ও একটু আলাদা, ওর কথা বলতে পারি না। কিন্তু আমার ছেলেরও কোনো ইচ্ছা নেই, আমার হাজবেন্ডেরও কোনো ইচ্ছা নেই, আমার তো নাই। আচ্ছা, এবার একটু জানতে চাই, অনেকে যাচ্ছে না, আমাকে কিন্তু অনেকে বলেছে তুমি অ্যাপ্লাই করো, তোমার তো হয়ে যাবে, ইউটিউব খুঁজলেই তোমার সবকিছু পাওয়া যায়। আসলেই হয়ে যেত। এবং আমার থাকা খাওয়ারও তো কোনো সমস্যা নেই। ওখানে আমার দেবর নাসার সায়েন্টিস্ট, ইউটিউব টিচার, কবিতা আছেন, ওখানে আমার নিজের বোন আছেন। আমার বিশ্বাস করো, আমার একদমই কোনো ইচ্ছা নেই। এবার একটু জানতে চাইবো চয়নিকা চৌধুরীর এই পুরো জীবনে যদি বলি যে কোন কোন মানুষদের অবদান অনেক, তাহলে কাদের কাদের নাম আসবে? অনেক লিস্ট, কিন্তু কয়েকজনের নাম আমার বলতে হয়। এটা হলো, আমি প্রথমেই বলবো হলো লাইট অ্যান্ড শ্যাডোর মুজিবুর রহমান, যিনি আমাকে প্রথম প্ল্যাটফর্মটা দিয়েছেন। কিন্তু আমার প্রথম প্রচারিত নাটক কিন্তু এক জীবনে, যেটা নাকি অ্যাডমিডিয়ার জায়দান রাব্বি, এটা আমাকে বলতেই হবে। এছাড়া যখন আমি হয় না যে প্ল্যাটফর্ম দিল কিছু মানুষের আশীর্বাদের হাত থাকে, সেটা হচ্ছে অবশ্যই ইমদাদুল হক মিলন, মাহফুজ আহমেদ, ফরিদুর রেজা সাগর এবং মোস্তফা কামাল সৈয়দ। এই কয়টা মানুষের কথা এরা তো মানে মাথার উপর ছিল, কিন্তু তখন তো আমি নতুন মৌ, আমার কাছে কে করবে, আমি কি জানি, আমি তো কিছুই পারি না। তখন কিছু আর্টিস্ট আমাকে অনেক হেল্প করেছে। সেই তাদের মধ্যে অবশ্যই নাম আসবে, একদম প্রথমেই নাম আসবে তমালিকা। তো ঠিক আছে, আমার বোন, ওর প্রথম কাজ আমি করেছি, তমালিকা, শাহেদ শরীফ খান। কিন্তু আমি যেটা যাদের কথা বলতে চাই, যারা নাকি সুপারস্টার তখন, সেটা হচ্ছে অপি করিম, শ্রাবন্তী, শাহেদ, মাহফুজ আহমেদ। এরা হলো আমার অনেক কাজ করেছে, একদম রানিং করে অনেক কাজ করেছে। 2003-এ গিয়ে আমি তারিনকে পেয়েছি। আচ্ছা, তারিনকে আমি 2003 থেকে পেয়েছি। সো 3-এর আগ পর্যন্ত কিন্তু এরাই করেছে, মানে ডলি জহুর, আবুল হায়াত। আর আমার তো ফ্যামিলি ওরিয়েন্টাল থাকতো। সো শর্মিলি আহমেদ হিউজ 250টা কাজ নাটক করেছে। এটা আবার আমি গুনিনি, উনি আবার ওনার ডায়েরি, উনি চলে যাওয়ার পর ওনার ডায়েরিতে পাওয়া গেছে যে উনি নাকি আমার 250টা নাটক করেছে। আচ্ছা, হ্যাঁ। তো এরকম কিছু মানুষ আছে। ওপির কথা বলতে হবে, তারপর মাহফুজের কথা বলতে হবে, শাহেদ শরীফ খান, এরাই আসলে বেশি করেছে। একটু যদি এদিকে চলে আসি, শ্রদ্ধেয় আবুল হায়াত এবং তার পরিবার, শিরিয়ানটি, তারা কিন্তু মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাকে সবসময় অনেক সাপোর্ট করে। আমার পরিবার, তাকে আমি বাবাই ডাকি, বাবাই বিশ্বাস করি। কারণ একজন তো জন্ম দিয়েছেন, আমার বাবা সুনীল বরণ কর্মকার। কিন্তু হয় না যে আমার তো 19 বছর বয়সে বিয়ে হয়, এই সব কিছু আমরা একসাথে যেহেতু 7 বছর ছিলাম, আফসানা, মিমি, আমি আর তারা। সো এই যে আমাকে ডেলিভারিতে গাড়ি করে নিয়ে যাওয়া, আমাকে প্রতি মাসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলো সব শিরিন হায়াত এবং আবুল হায়াত। আমার বাসায় চুরি হলো, আমরা নাই,
ওনারা এই থানা টানা করলো, এবং খেতাম যে সপ্তাহে 6 দিনই তো ওই বাসায় খেতাম। আচ্ছা, মানে এই দুজনের জন্য রান্নার কোনো দরকার নেই, চল। এবং তোমাকেও তারা অনেক আদর করে, হ্যাঁ, আমিও তোমাকেও বাবা একদমই ডাকি, মেয়ের আমিও মতো আদর করে, একদম নিজের মেয়ের মতো। একদমই খুবই আদর করে তোমাকে। সো ওই যে জন্মদিনের দিন কিন্তু প্রথম খাওয়াটা একসাথে আমরা খাই, যে বাবার জন্মদিনের দিন কিন্তু সকালের খাওয়াটা খাই, এবং দুপুরে বাবা যখন চ্যানেলাই থেকে আসে দুপুরেও খাই, তারপর কিন্তু সন্ধ্যায় কিন্তু নাতাশারা বাইরে ডিনার টিনার করে। সো এগুলো কিন্তু ভুল হয় না আমার কখনো, এবং আমি ভুলতেও চাই না এই মানুষগুলাকে। এই মানুষগুলো একদমই বটবৃক্ষের মতো, এদের হাত যেন আমার মাথার উপর থাকে। এদেরকে খুব ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, এবং অনেক করেছে। শুধু আমার কেরিয়ার না, কিন্তু আমার ফ্যামিলিতে, আমার পরিবারেরও তারা এত একদম মানে কি বলবো, মানে মানে আমি বিশ্বাস করি তারা না থাকলে আসলে অনেক কিছুই হয়তো নষ্ট হয়ে যেত। তারা ছিল বলেই কিন্তু আমি তাদের কাছ থেকে ধৈর্য শিখেছি, কিভাবে কি করতে হয়, মানে কার সাথে কি কথা বলতে হয়, ড্রেস আপ কিভাবে করতে হয়। এই যে শাড়ি চুজ আমাকে বলে না, আমার মা তো একদম 7 থেকে আমাকে শাড়ি পরিয়েছে, কারণ আমার 9:30-এর নিয়ম ছিল 7 থেকে শাড়ি পরবে। কিন্তু ওই যে একটুখানি ভালো শাড়ি কিভাবে, এগুলো আন্টি কিন্তু খুব চুজি, আন্টির কাছ থেকে ভীষণ। তো আন্টির কাছ থেকে এগুলো আমার অনেক শেখা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন আর অনেক ভালো কাজ উপহার দিন। নতুন সিনেমা দ্রুত চলে আসুক। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আপনারা আমাকে, আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এই চয়নিকা চৌধুরী, আপনাদের ভালোবাসা নিয়ে আমি একদমই মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে চাই। এবং আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের চ্যানেল দেখবেন, সিনেমা দেখবেন হলে গিয়ে, এবং বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলা ভাষাকে সম্মান করবেন। এতটুকু। আবার অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্টস TBS স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই থাকুন আমাদের সঙ্গে।